তো চলো কেমিক্যাল কাইনেটিক্সে আমরা দেখেছিলাম হচ্ছে রেট, এই জায়গাটা দেখেছিলাম, অর্ডার কি দেখেছিলাম, মলিকুলারিটি কি দেখেছিলাম। সো রেট, অর্ডার, মলিকুলারিটির পর থেকে আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনের জায়গাগুলো, ফর্মুলার জায়গাগুলো একবার দেখে নিচ্ছি। রেট, অর্ডার, মলিকুলারিটির পর থেকে আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা থেকে দেখে নিচ্ছি। তো বলছে ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। ডিফারেনশিয়াল রেট ইকুয়েশন বলতে কি বোঝায়, যে এ প্লাস বিবি থেকে সিসি প্লাস ডিডি যদি তৈরি হয় তাহলে এই পার্টটাকে বলে হচ্ছে ডিফারেনশিয়াল রেট ইকুয়েশন। অর্থাৎ যেখানে ডিফারেনশিয়াল ফর্মে ব্যাপারটাকে লেখা থাকে, অর্থাৎ ডিফারেনশিয়াল রেট বলতে এইটাকে বোঝানো হবে রেট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এ ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি এ বাই ডিটি। এটা হচ্ছে ডিফারেনশিয়াল রেট। এটাই এর টার্মে যদি লেখা হয়, বি এর টার্মে লিখলে লিখবো মাইনাস ওয়ান বাই বি ইন্টু ডিবি ডিটি। আবার যদি এটাকেই আমরা প্রোডাক্টের টার্মে লিখি তাহলে লিখবো ওয়ান বাই সি ইন্টু ডিসি ডিটি। আর এটাকে যদি আমরা আবার অ্যানাদার প্রোডাক্টের টার্মে লিখি তাহলে লিখবো ওয়ান বাই স্মল ডি স্টয়চিওমেট্রি ইন্টু ডিডি ডিটি। এটা হচ্ছে ডিফারেনশিয়াল রেট। অর্থাৎ সবকটাই সেম, সবকটাই রেট, এটা ইকুয়াল টু এটাও 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 রেট, কিন্তু সবটাই ডিফারেনশিয়াল ফর্মে আছে। এটাকে যদি ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর্মে যেতে হয়, ল অফ মাস অ্যাকশন থেকে যেটা আসে, ল অফ মাস অ্যাকশন থেকে আসে এবং সেই দুটোকে জড়ো করে দিলে ইন্টিগ্রেটেড ফর্মটা আসে। ল অফ মাস অ্যাকশন বলছে রেট কি, ল অফ মাস অ্যাকশন বলছে রেট ইজ ইকুয়াল টু rate constant k into concentration of the first reactant to the power তার স্টয়চিওমেট্রি নয়, ইকুইলিব্রিয়াম বলবে টু দি পাওয়ার তার স্টয়চিওমেট্রি, ল অফ মাস অ্যাকশন বলবে টু দি পাওয়ার তার স্টয়চিওমেট্রি। ওটা আইডিয়াল কেস হলে হতো, কিন্তু প্র্যাকটিক্যাল কেসে টু দি পাওয়ার তার অর্ডার হয়ে যায় আলফা, টু দি পাওয়ার তার অর্ডার হয়ে যায় বিটা। তাহলে এটা হচ্ছে তোমার ল অফ মাস অ্যাকশন থেকে রেট। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দা রেট, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন থেকে রেট পাচ্ছি k ইনটু কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার a নয়, টু দি পাওয়ার আলফা, যেখানে a আর আলফা সেম নাই হতে পারে। এটাই আসছিল স্টয়চিওমেট্রি থেকে, কিন্তু স্টয়চিওমেট্রি সবসময় যে ইউজ হয় তা নয়। আমরা আলফা আর বিটা টার্মে লিখি, যেটা কিনা অর্ডার, অর্থাৎ প্র্যাকটিক্যালি a আর b থেকে টু দি পাওয়ারটা আলফা বিটাতে ভ্যারি করে যায়, a আর b আলফা আর বিটার সঙ্গে সেম হয় না। আলফা প্লাস বিটাটাকে বলা হয় অর্ডার, অর্ডার হচ্ছে আলফা প্লাস বিটা। এই অবস্থাতে এই দুটো ইকুয়েশনকে যদি মার্জ করা হয় তাহলে পাওয়া যায় সেখান থেকে ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রেশন হবে দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই এ ডি এ ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা ইন্টু বি টু দি পাওয়ার বিটা। এইখান থেকে মার্জিং করে সেখান থেকে ইন্টিগ্রেশন থ্রু দিয়ে, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ইন্টিগ্রেশন থ্রু দিয়ে যে ইকুয়েশনটা পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি ইন্টিগ্রাল রেট ইকুয়েশন, যেটা আমরা দেখবো জিরো অর্ডারের জন্য কেমন হয়ে থাকে। তো যদি ইকুয়েশনটা জিরো অর্ডার হয় তাহলে এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। জিরো অর্ডার মানে কি, জিরো অর্ডার মানে হচ্ছে রেট ইজ ইকুয়াল টু কে ইনটু রিঅ্যাকট্যান্ট এ টু দি পাওয়ার জিরো, মানে আর কিছুই না, মানে ইজ ইকুয়াল টু কে, সামথিং টু দি পাওয়ার জিরো মানে কেই হবে, টু দি পাওয়ার জিরো এন্ড সামথিং টু দি পাওয়ার জিরো মানে সেটা কেই দাঁড়াবে। এটা হচ্ছে রেট। এখান থেকে আমরা পাই এটি ইজ ইকুয়াল টু এ জিরো মাইনাস কেটি। এটি মানে কি, ফাইনাল কনসেন্ট্রেশন বা রিমেনিং কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট। এটি হচ্ছে রিমেনিং কনসেন্ট্রেশন বা ফাইনাল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট। এ নটটা হচ্ছে ইনিশিয়াল কত ছিল, মাইনাস কে ইনটু টি। কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, এই যে কে, এন্ড টি হচ্ছে কত টাইম। এখান থেকে কে পাওয়া যায় হচ্ছে 1 বাই টি ইনটু এ নট মাইনাস এটি। রিঅ্যারেঞ্জ করলে এটাই পাওয়া যায় 1 বাই টি ইনটু এ নট মাইনাস এটি। এ নটটা হচ্ছে ইনিশিয়াল, এটি হচ্ছে ফাইনাল। এটি ফাইনাল মানে, ফাইনাল মানে রিমেনিং, মনে রাখতে হবে ফাইনাল মানে কি, ফাইনাল মানে হচ্ছে রিমেনিং। এটি হচ্ছে কনসেন্ট্রেশন অফ দা এ এট টাইম টি, টি টাইম মানে মনে রাখতে হবে রিমেনিংটা বলতে চাইছে। রিমেনিং, ফাইনাল বলতে গিয়ে ভুল করে ফেলো না, রিমেনিং মনে রাখার চেষ্টা করবে, কতটা পড়ে আছে সেটা হচ্ছে এটি। তাহলে জিরো অর্ডারের রেট ইকুয়েশন দাঁড়াচ্ছে, এই ফর্মুলা বেস করে আমাকে নিউমেরিক্যাল নামাতে হবে। জিরো অর্ডারের জন্য রেট ইকুয়েশন দাঁড়াচ্ছে কে ইনটু 1 বাই টি ইনটু এ নট মাইনাস এটি, যেখানে এটিটা হচ্ছে রিমেনিং, এ নটটা হচ্ছে ইনিশিয়াল, এ নটটা হচ্ছে ইনিশিয়াল, কে হচ্ছে রেট কনস্ট্যান্ট এবং এটা হচ্ছে ইকুয়েশনটা ফলো করছে, ঠিক আছে, রিমেনিং। এটা হচ্ছে জিরো অর্ডার। চলো ফার্স্ট অর্ডারের জন্য চলে যাচ্ছি, এটা হচ্ছে ইন্টিগ্রাল রেট ইকুয়েশন। ইন্টিগ্রেশন করলে ফাইনালি এই ইকুয়েশনটা দাঁড়ায়, ডেরিভেশনে আমরা ঢুকছি না এখন। জিরো অর্ডারের জন্য রেট কনস্ট্যান্টের ইউনিট কি, যেহেতু রেট ইজ ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট তাই রেট কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে রেটের ইউনিট। কারণ জিরো অর্ডারের জন্য আমরা কি দেখলাম, জিরো অর্ডারের জন্য দেখলাম রেটটাই হচ্ছে রেট কনস্ট্যান্ট। জিরো অর্ডারের জন্য আমরা দেখেছি রেটই হচ্ছে রেট কনস্ট্যান্ট, যেটা রেট ওটাই রেট কনস্ট্যান্ট, তাই রেট কনস্ট্যান্টের ইউনিট কি হবে, রেটের ইউনিট যা মোল পার লিটার পার সেকেন্ড।
তো মোল পার লিটার পার সেকেন্ড বা মোল পার লিটার পার টাইম ইনভার্স, এটাই হচ্ছে রেট কনস্ট্যান্টের ইউনিট থাকবে, মনে রাখতে হবে। জিরো অর্ডারের জন্য হাফ লাইফ কিভাবে বেরোয়? জিরো অর্ডারের জন্য হাফ লাইফ হচ্ছে এ নট বাই 2k, এ নট হচ্ছে ইনিশিয়াল বাই 2k, মানে ক্লিয়ারলি হাফ লাইফ ইজ প্রপোর্শনাল টু এ নট, মানে জিরো অর্ডারের জন্য ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে হাফ লাইফ ডিপেন্ড করে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি তো হাফ লাইফ বেশি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কম তো হাফ লাইফ কম, অর্থাৎ হাফ লাইফ পিরিয়ডটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকে। কাদের জন্য? জিরো অর্ডারের জন্য। এটাই ফার্স্ট অর্ডারের জন্য থাকে না। ফার্স্ট অর্ডারের জন্য টি হাফ ইজ ইকুয়াল টু 0.693/k, যেখানে এ নট টার্মটাই থাকে না, মানে ফার্স্ট অর্ডারের জন্য কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন যাই নাও না কেন ফার্স্ট অর্ডারের জন্য সেটা ডিপেন্ড করবে না তার উপরে টি হাফ এর ভ্যালু। তো চলো চলে যাচ্ছি ফার্স্ট অর্ডারে। ফার্স্ট অর্ডারের জন্য, আচ্ছা ফার্স্ট অর্ডারের আগে জিরো অর্ডারের গ্রাফটা কি বলছে? জিরো অর্ডারের গ্রাফ বলছে যে যদি রেট ভার্সেস কনসেন্ট্রেশন প্লট করা হয়, রেট ভার্সেস কনসেন্ট্রেশন প্লট করলে ক্লিয়ারলি দেখতে পাওয়া যাবে যে কনসেন্ট্রেশনের সঙ্গে রেট ভ্যারি করছে না, কনসেন্ট্রেশন বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে, রেট সেম রয়ে গেছে। কারণ জিরো অর্ডারের জন্য কনসেন্ট্রেশন আর রেট ডাইরেক্টলি ইন্ডিপেন্ডেন্ট থাকে, জিরো অর্ডারের জন্য কনসেন্ট্রেশনের সঙ্গে রেট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ রেট ইকুয়াল টু অনলি কনস্ট্যান্ট, কারণ জিরো অর্ডারের জন্য আর ইকুয়াল টু কে, রেট কনস্ট্যান্ট আর ইকুয়াল টু কে। তো জিরো অর্ডারের জন্য রেট আর কনসেন্ট্রেশনে কোনো ভ্যারিয়েশন থাকে না, কনসেন্ট্রেশন যতই বাড়ে না কেন রেট সেম থেকে যায়, ঠিক আছে, রেটে কোনো চেঞ্জ হয় না। এবং জিরো অর্ডারের ইকুয়েশনের ক্ষেত্রে মনে রাখতে হবে, দেবাংশু দেখে নাও ইকুয়েশনটা দেখে কিছু মনে পড়ছে? দেবাংশু এই আচ্ছা ইকুয়েশনটা থেকে কিছু মনে পড়ছে? আচ্ছা জিরো অর্ডার হবে। ঠিক আছে, ইনফরমেশনটা খেয়াল রাখতে হবে। অনেক সময় কোশ্চেনে আসছে, ডাইরেক্টলি চলে আসছে, মনে রাখতে হবে কোনো ফটোকেমিক্যাল রিঅ্যাকশন যদি হয় সেটা ইউজুয়ালি জিরো অর্ডার হয়। ফটোকেমিক্যাল যে কোনো রিঅ্যাকশন, এটা হতেই পারতো H2+I2 গিভিং HI, জিরো অর্ডার রিঅ্যাকশন। তো ফটোকেমিক্যাল যে কোনো ধরনের রিঅ্যাকশন জিরো অর্ডার রিঅ্যাকশন হয়ে থাকে। তো H2+Cl2 গিভিং 2HCl বা H2+Cl2 H নিউ দিয়েছে 2HCl, এটা একটা জিরো অর্ডার রিঅ্যাকশন, মানে এই রিঅ্যাকশনের রেট H2 বা Cl2 এর উপর ডিপেন্ড করে না। সিমিলারলি আরো একটা রিঅ্যাকশন দিয়ে দিয়েছি, অ্যামোনিয়ার ডিকম্পোজিশন ইন প্রেজেন্স অফ মলিবডিনাম অর টাংস্টেন, টাংস্টেন বা মলিবডিনাম, টাংস্টেন বা মলিবডিনাম এর প্রেজেন্সে অ্যামোনিয়ার ডিকম্পোজিশন যেটা হয়, যে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হয়, এটা এগেন জিরো অর্ডারের উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে এগেন হচ্ছে রেট, এর রেটটা হচ্ছে জিরো অর্ডার, মানে হচ্ছে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না, কনসেন্ট্রেশন যাই হোক না কেন রেট ফিক্স থাকবে। সো দিস ইজ অল অ্যাবাউট জিরো অর্ডার রিঅ্যাকশন। নাও চলে আসি ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডারের জন্য হচ্ছে এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের রেটটা কি থাকবে? রেটটা ইনিশিয়ালি থাকবে হচ্ছে এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সো রেট থাকবে ইনিশিয়ালি, রেট ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1, এটাই থাকে হচ্ছে আমাদের ল অফ মাস অ্যাকশন থেকে রেট। কারণ ফার্স্ট অর্ডার মানে টু দি পাওয়ারে 1 গেছে, সো রেট ইজ ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার 1, 1টা এখানে ফার্স্ট অর্ডার কে মিন করছে। সেখান থেকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমাদের রেট ইকুয়েশন কি দাঁড়ায়? রেট ইকুয়েশন আসে k ইজ ইকুয়াল টু 2.303, k is equal to 2.303 by t log of a naught by at। again এটিটা কি রিমেনিং, এটি কি রিমেনিং, রিমেনিং মানে যদি ছিল a0 বেরিয়ে গেছে x, তাহলে a0 মাইনাস x টাই হচ্ছে এটি, ছিল হচ্ছে a0 ইনিশিয়াল আর আউট হয়ে গেছে, খরচ হয়ে গেছে, বেরিয়ে গেছে, চেঞ্জ হয়েছে মাইনাস x, রিঅ্যাক্ট্যান্ট বেরিয়ে গেছে মাইনাস x, তাহলে রিমেনিংটা কত? রিমেনিং দ্যাট ইজ ফাইনাল, সেটা কত? সেটাকেই বলা হচ্ছে এটি, যেটা হচ্ছে বেসিক্যালি a0 মাইনাস x। a0 বা ক্যাপিটাল a0 এটা একই জিনিস, মনে রাখতে হবে এই জিনিসটা। ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে a0 বা স্মল a0 যাই বলি না কেন, চেঞ্জটা হচ্ছে x, অর্থাৎ ছিল a0 বেরিয়ে গেছে x, তাহলে পড়ে আছে কত? a0 মাইনাস x। ওই a0 মাইনাস x রিমেনিংটাই হচ্ছে এটি, রিমেনিংটাই হচ্ছে এটি, খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যেখানে ভ্যালুগুলোর মানেটা বলে দেওয়া আছে। এটা হচ্ছে ইন্টিগ্রাল রেট ইকুয়েশন ফার্স্ট অর্ডারের জন্য। এবারে এই ফার্স্ট অর্ডারের জন্য ইন্টিগ্রাল রেট ইকুয়েশন থেকে যদি আমরা গ্রাফ প্লট করি, গ্রাফটা কার ভার্সেস কি প্লট করছি? গ্রাফটা প্লট করছি হচ্ছে লগ এ ভার্সেস টাইম, লগ এ ভার্সেস টাইম এর প্লট। তো ইকুয়েশনটা যদি রিঅ্যারেঞ্জ করি, যে আগের ইকুয়েশনটা ছিল, মেন ইকুয়েশনটা কি ছিল? k is equal to 2.303 by t log of a0 by a বা at, whatever a0 by a বা at, এটা log a মানে log at কেই বলা হচ্ছে, মেইনলি log a বলতে log at কেই মিন করা হচ্ছে।
সেটা মেন ইকুয়েশন ছিল k is equal to 2.303/t log of a0 by at রিঅ্যারেঞ্জ করা হয়েছে log a is equal to minus k into t by 2.303 plus log a0, যেখান থেকে ক্লিয়ারলি বলতে পারি এটা হচ্ছে y is equal to m into x, x হচ্ছে t, এটা হচ্ছে x প্লাস c, সো y equal to mx plus c, যেখানে m টা হচ্ছে স্লোপ যেটা কিনা নেগেটিভে আছে কারণ -k/2.303, স্লোপটা হচ্ছে নেগেটিভে আছে, সো আমরা পাবো হচ্ছে একটা নেগেটিভ স্লোপ वाला স্ট্রেট লাইন কারণ y equal to mx plus c, y equal to mx plus c, y হচ্ছে log a is equal to m হচ্ছে -k/2.303, m টা হচ্ছে এইটা, এই যে স্লোপ বা m -k/2.303, যেহেতু মাইনাস আছে স্লোপ নেগেটিভ তাই নেগেটিভ স্লোপে যাচ্ছে, -k/2.303 হচ্ছে m, x হচ্ছে t প্লাস c হচ্ছে log of a0, তাহলে এইটা y equal to mx plus c স্ট্রেট লাইন ফর্মুলা নিচ্ছে, প্লট করলে আমরা পাচ্ছি হচ্ছে একটা স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ যেখানে স্লোপের ভ্যালুটা হচ্ছে -k/2.303। অনেক সময় কোশ্চেনে কি দিয়ে দেবে, এরকম টাইপের একটা গ্রাফ দিয়ে দেবে, দিয়ে স্লোপটার ভ্যালু বলে দেবে, বলবে রেট কনস্ট্যান্ট কত বা হাফ লাইফ কত ফর আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো যদি স্লোপটার ভ্যালু বলে দেয় তোমাকে জানতে হবে স্লোপ কত, স্লোপ -k/2.303, স্লোপ যদি হয় -k/2.303 ওটাই রেট কনস্ট্যান্ট, ওখান থেকে কে বার করতে পারবে, আর কে বেরিয়ে গেলে 0.693 বাই কে করলে টি হাফ বেরিয়ে যাবে, 0.693 বাই কে করবে তাহলে টি হাফ বা হাফ লাইফ পিরিয়ড বেরিয়ে যাবে। সুতরাং একটা গ্রাফের একটা স্লোপ দিয়ে দেবে, দিয়ে বলবে রেট কনস্ট্যান্ট কে কত বা টি হাফ কত, তো স্লোপ থেকে তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, স্লোপ মানে -k/2.303, ওটার ভ্যালু দিয়েছে, ওখান থেকে কেও বার করতে পারবে, ওখান থেকে তুমি টি হাফও বার করতে পারবে। আচ্ছা, এই গ্রাফটাই যদি রিঅ্যারেঞ্জ করে এইটা ভার্সেস এইটা প্লট করা হতো, দ্যাট ইজ log of a0 by a ভার্সেস t, log of a0 by a ভার্সেস t, তাহলে এই গ্রাফটার নেচার চেঞ্জ হয়ে স্লোপ পজিটিভ হয়ে যেত এবং তখন স্লোপ হতো k/2.303। সুতরাং খেয়াল রাখতে হবে গ্রাফের y অ্যাক্সিসে কে আছে, যদি গ্রাফ থাকে log of a ভার্সেস t, খেয়াল রাখতে হবে log of a ভার্সেস t, তাহলে স্লোপ নেগেটিভ, যেটা একটু আগে দেখলাম। যদি গ্রাফ থাকে log of a0 by a ভার্সেস t, a0 by a ভার্সেস t, তাহলে এখন গ্রাফটা অ্যাপ্লিকেবল হবে এবং এখনকার স্লোপ হবে। কোনটা আছে y অ্যাক্সিসে, x অ্যাক্সিসে টাইম আছে, x অ্যাক্সিসে আছে টাইম, বাট y তে কি আছে, log of a না log of a0 by a, দেখতে হবে। log of a ভার্সেস t হলে আগের কেসটা যেখানে স্লোপ হবে -k/2.303, log of a0 by a হলে এই কেসটা যেখানে স্লোপ হবে পজিটিভ, এখন স্লোপ পজিটিভ k/2.303। তো কোন গ্রাফের স্লোপ দেওয়া আছে, গ্রাফের y অ্যাক্সিসে কি আছে, কোন গ্রাফের স্লোপ আছে, অ্যাকর্ডিংলি তোমাকে ডিসিশনে আসতে হবে যে স্লোপের ভ্যালু কত লিখবো, স্লোপ কি -k/2.303 করব না k/2.303 করব, অ্যাকর্ডিংলি কে বেরোবে, কে এটাকে 0.693 দিয়ে ডিভাইড করে দিলে টি হাফ বেরোবে। আচ্ছা, তো টি হাফ এর কথা বলতে বলতে টি হাফ চলে এসেছে, ডেরিভেশন করা আছে, প্রয়োজন নেই আমাদের যদি আসতে খুব একটা। টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই কে, অর্থাৎ যদি আমরা জেনে যাই কোনোভাবে কেটা গ্রাফ থেকে জানতে পারি, অন্য কোনো উপায় জানতে পারি, তাহলে 0.693 বাই কে করব, টি হাফ পেয়ে যাব। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হাফ লাইফ পিরিয়ডে কোনো এ নট টার্ম নেই, হাফ লাইফ পিরিয়ডে কোনো এ নট টার্মটাই নেই, তার মানে টি হাফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যা ইচ্ছা নি, ফার্স্ট জিরো অর্ডারের জন্য হাফ লাইফ পিরিয়ড ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি নেব তো হাফ লাইফ পিরিয়ড বেশি হবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কম নেব তো হাফ লাইফ পিরিয়ড কম হবে, অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি হলে বেশি হাফ লাইফ, কম হলে কম হাফ লাইফ, এখানে ইন্ডিপেন্ডেন্ট, ইনিশিয়াল কনসেন্ট্রেশন যা ইচ্ছা হয়ে যাক হাফ লাইফ সেমই থাকবে। কথাটার টেকনিক্যাল মানেটা কি, মানে 1000 মোল পার লিটার নিয়ে ধরো রিঅ্যাকশন শুরু করেছি, যে টাইমের মধ্যে 500 মোল উড়ে যাবে, দিয়ে 500 মোল পড়ে থাকবে, হাফ লাইফ মানে হাফ উড়ে যাবে যতক্ষণে, তো যে টাইমের মধ্যে ধরলাম 5 মিনিটের মধ্যে 1000 মোলটা কমে গিয়ে 500 মোল হয়ে গেল, 5 মিনিটের মধ্যে 1000 মোল পার লিটার নিয়ে রিঅ্যাকশন স্টার্ট করেছিলাম, হাফ রিঅ্যাকশন উঠতে 5 মিনিট টাইম লেগেছে, অর্থাৎ হাফ মানে হচ্ছে 500 মোল, 500 মোল রিঅ্যাক্ট করে গেছে আর বাকি 500 মোল পড়ে আছে, এইটা অবধি আসতে 5 মিনিট টাইম লেগেছে।
মানে মনে হতে পারে 5 মিনিটে 500 মোল উড়ে গেল, কিন্তু না, তা পরের 5 মিনিটে যদি যাও, পরের 5 মিনিট যখন আর 500 মোলই পড়ে আছে, তখন নেক্সট 5 মিনিটে কিন্তু মাত্র 250 মোলই উড়বে। অর্থাৎ প্রথম 5 মিনিটে কিন্তু 500 মোল রিঅ্যাক্ট করে গেছিল, কারণ ইনিশিয়াল ছিল 1000 মোল। পরের 5 মিনিটে কিন্তু এগেন এই হাফটুকুই উড়বে, অর্থাৎ 500 এর হাফ মানে 250 মোলই রিঅ্যাক্ট করে যাবে। তারপরের 5 মিনিটে 250 এর হাফ মানে 125 রিঅ্যাক্ট করবে। এমনটা নয় প্রথম 5 মিনিটে 500 মোল রিঅ্যাক্ট করে গেছিল, মানে পরের 5 মিনিটে বাকি 500 মোল রিঅ্যাক্ট করে যাবে এবং রিঅ্যাকশন শেষ হয়ে যাবে, না। প্রথম 5 মিনিটে যা ছিল তার হাফ রিঅ্যাক্ট করেছিল, 1000 এর হাফ 500 রিঅ্যাক্ট করে গেছে। পরের 5 মিনিটে 500 এর হাফ 250 রিঅ্যাক্ট করবে। তারপরে 5 মিনিটে 250 এর হাফ 125 রিঅ্যাক্ট করবে। তারপরে 5 মিনিটে 125 এর হাফ সামথিং 65 সামথিং ওরকম রিঅ্যাক্ট করবে, 62.5 অতটা রিঅ্যাক্ট করবে। অর্থাৎ এমন নয় যে প্রথম 5 মিনিটে যতটা রিঅ্যাকশন হচ্ছে পরের 5 মিনিটেও সেম রিঅ্যাকশন হবে, কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশন যাই নিক না কেন, হাফ লাইফ পিরিয়ড ইন্ডিপেন্ডেন্ট থাকছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের। ইনিশিয়াল কনসেন্ট্রেশন যাই হোক হাফ হতে সেম টাইম নিচ্ছে। 1000 থেকে 500 হতে যা টাইম নেবে, 500 থেকে 250 হতেও সেম টাইম নেবে, 250 থেকে 125 হতেও সেম টাইম নেবে। দ্যাট ইজ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। হাফ হতে সেম টাইম নেয়, মানে হাফ লাইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ডেন্ট নয়। এবং সেখান থেকে আমরা বলতে পারি রেট কনস্ট্যান্টের ইউনিট হবে হচ্ছে খালি টাইম ইনভার্স, সেকেন্ড ইনভার্স, মিনিট ইনভার্স বা আওয়ার ইনভার্স, টাইম ইনভার্স। আচ্ছা, অ্যাভারেজ লাইফ বলে একটা টার্ম থাকে, খুব সোজা, জাস্ট ফর্মুলা জানা থাকলে করে দেওয়া যায়। অ্যাভারেজ লাইফ হচ্ছে 1 বাই রেট কনস্ট্যান্ট। অ্যাভারেজ লাইফ কি? 1 বাই রেট কনস্ট্যান্ট, বা সেটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে 1.443 টি হাফ। টি হাফের সঙ্গে 1.443 মাল্টিপ্লাই করলে অ্যাভারেজ লাইফ পেয়ে যাওয়া যায়। কোনো কোশ্চেন যদি বাই চান্স দিয়ে দেয় যে হাফ লাইফটা বার করতে দিল না, বললো অ্যাভারেজ লাইফ বার করে দাও, অ্যাভারেজ লাইফের ফর্মুলা কি? হাফ লাইফের সঙ্গে 1.443। এটা কিন্তু জিরো অর্ডারের জন্য না, খালি ফার্স্ট অর্ডারের জন্য বলছি। ফার্স্ট অর্ডারের জন্য অ্যাভারেজ লাইফ কি হবে? ফার্স্ট অর্ডারের জন্য অ্যাভারেজ লাইফ হবে হচ্ছে 1.443 ইনটু হাফ লাইফ। ঠিক আছে, তো ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এখন যেটা দেখতে চলেছি, এক্স পার্সেন্টেজ যদি ডিকম্পোজ হয়ে যায়, এক্স পার্সেন্টেজ মানে হাফ লাইফ মানে কতটা ডিকম্পোজ হয়? 50%। ধরো বললো কোন একটা রিঅ্যাকশনে 75% ডিকম্পোজ হতে কত টাইম লাগবে, কোন একটা রিঅ্যাকশনে 60% ডিকম্পোজ হতে কত টাইম লাগবে, কোন একটা রিঅ্যাকশনে 20% ডিকম্পোজ হতে কতক্ষণ টাইম লাগবে। তো এক্স পার্সেন্ট রিঅ্যাক্ট করতে কত টাইম লাগবে, এনি এক্স পার্সেন্ট। ঠিক আছে, হাফ লাইফ মানে হচ্ছে খালি 50%। হাফ লাইফ কি? 50% ডিকম্পোজ হতে, 50% রিঅ্যাকশন হতে কত টাইম লাগবে। এক্স পার্সেন্টেজ মানে কি? এনি পার্সেন্টেজ রিঅ্যাকশন হতে কত টাইম লাগবে। তার জন্য ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। মানে ছিল 100, এক্স পার্সেন্টেজ ডিকম্পোজ হয়ে গেছে মানে পড়ে আছে 100 মাইনাস এক্স। ছিল 100%, এক্স পার্সেন্টেজ ডিকম্পোজ হয়ে গেছে মানে পড়ে আছে 100 মাইনাস এক্স। তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে 2.303 বাই রেট কনস্ট্যান্ট ইনটু লগ অফ যা ছিল এ নট 100% বাই যা রিমেনিং এ, দ্যাট ইজ 100 মাইনাস এক্স। এক্স বেরিয়ে গেছে, এক্স পার্সেন্টেজ বেরিয়ে গেছে। এবারে হাফ লাইফ জানি, এক্স পার্সেন্টেজের জন্য কতটা টাইম লাগলো সেটাও জানি, তাদের রেশিওটাও আলাদা করে বার করে দেখিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় রেশিও জানতে চায়, তো রেশিওটা আলাদা করে দেখিয়ে দেওয়া হয়েছে। তো হাফ লাইফের ফর্মুলা তো আলাদা। হাফ লাইফের ফর্মুলা কি? 0.693 বাই রেট কনস্ট্যান্ট কে। 0.693 বাই রেট কনস্ট্যান্ট কে, এটা হচ্ছে হাফ লাইফের ফর্মুলা। হাফ লাইফটাকে বলা যেতে পারে 50%। এক্স পার্সেন্ট বলছি না, তো 50% বলা যেতে পারে। তো 50% এর ফর্মুলা হচ্ছে 0.693 বাই কে। 50% এর ফর্মুলা হচ্ছে 0.693 বাই কে। ঠিক আছে, টি 50% বা হাফ লাইফ, দ্যাট ইজ 0.693 বাই কে। আর এনি পার্সেন্টেজ টি এক্স পার্সেন্টেজ, তার মানে হচ্ছে 2.303 বাই কে ইনটু লগ অফ 100 বাই 100 মাইনাস এক্স, যেখানে এক্সটা বেরিয়ে গেছে, এক্সটা কিন্তু পড়ে নেই, পড়ে আছে 100 মাইনাস এক্স, এক্সটা বেরিয়ে গেছে রিমেনিং। তো তারপরে এক্স পার্সেন্টেজ জানলাম, হাফ লাইফ বা 50% জানলাম, তাদের আবার রেশিও একটা দেখিয়ে দেওয়া হয়েছে যে যদি চায়। আর এভারেজ লাইফটা কি হলো? 1.44 ইনটু হাফ লাইফ। এভারেজ লাইফ হচ্ছে 1.44 ইনটু হাফ লাইফ। এখানে কতগুলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের एग्जांपल দেওয়া আছে। H2O2 ডিকম্পোজিশন, N2O5 এর ডিকম্পোজিশন, তারপরে হচ্ছে তোমার এস্টারের হাইড্রোলাইসিস, কেন সুগারের ইনভার্সন। সো দিস আর ফিউ एग्जांपल्स অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। নেক্সট চলে আসছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। রেডিওঅ্যাক্টিভ রিঅ্যাকশন গুলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। রেডিওঅ্যাক্টিভ ডিকে, যেরকম রেডন
রেডন থেকে তৈরি হচ্ছে হিলিয়াম আর সরি রেডিয়াম, রেডিয়াম থেকে তৈরি হচ্ছে হিলিয়াম আর রেডন। রেডিয়াম হচ্ছে একটা রেডিওঅ্যাক্টিভ কনস্ট্যান্ট, ঠিক আছে, রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। তো রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট গুলো সব ফার্স্ট অর্ডার, অর্থাৎ ইউরেনিয়ামের ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে, রেডিওঅ্যাক্টিভ ডিকে হয়েছে, আলফা রে বিটা রে গামা রে এমিট করছে দিয়ে রেডিওঅ্যাক্টিভ ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে। ইউরেনিয়াম, থোরিয়াম, ঠিক আছে, প্রোটাক্টেনিয়াম, যত রকমের রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট আছে, রেডিয়াম, রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট গুলো যে ডিকম্পোজ করে যায়, ডিকে হয়ে যায়, আলফা রে বার করে, বিটা রে বার করে, গামা রে বার করে, এই সমস্ত রেডিওঅ্যাক্টিভ ডিকম্পোজিশন গুলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। তার মানে এদের জন্য ফার্স্ট অর্ডারের সমস্ত ইকুয়েশন অ্যাপ্লিকেবল থাকবে। ইকুয়েশনটা কি থাকবে তাহলে? কে ইজ ইকুয়াল টু হবে, কেটা কি রেডিওঅ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট বলে, এখানে রেট কনস্ট্যান্ট বলে না, রেডিওঅ্যাক্টিভ ডিকে হয়ে যাচ্ছে না, ডিসোসিয়েশন হয়ে যাচ্ছে, এলিমেন্ট গুলো ডিকে হয়ে যাচ্ছে, ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, এলিমেন্ট গুলো ডিকে হয়ে যাচ্ছে বা ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে বা ডিসোসিয়েশন হয়ে যাচ্ছে, যাই বলি না কেন, কারণ প্রত্যেকটা এলিমেন্ট থেকে আলফা বেরোচ্ছে, বিটা বেরোচ্ছে, গামা বেরোচ্ছে, প্রত্যেকটা এলিমেন্ট থেকে যদি আলফা বিটা গামা রে এমিট হতে থাকে তাহলে একসময় তাদের ডিসোসিয়েশন হতে শুরু করবে, এলিমেন্ট গুলো ডিসইন্টিগ্রেশন হবে। এলিমেন্ট গুলো যদি ডিসইন্টিগ্রেশন বা ডিকে হতে শুরু করে তখন সেটাকে আমরা রেট কনস্ট্যান্ট না বলে আমরা বলি ডিকে কনস্ট্যান্ট বা ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো ডিকে কনস্ট্যান্ট বা ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যেটা আর কিছুই না রেট কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু 2.303/t। কত টাইম ধরে ডিকম্পোজিশনটা হচ্ছে, কত টাইম ধরে ডিকেটা হচ্ছে, লগ অফ n0, n0 মানে ইনিশিয়ালি অ্যাটম কতগুলো ছিল, ইনিশিয়ালি রেডিওঅ্যাক্টিভ অ্যাটম কত ছিল, ডিভাইডেড বাই n, n হচ্ছে এখন কতগুলো রেডিওঅ্যাক্টিভ অ্যাটম রিমেনিং পড়ে আছে। তো অবভিয়াসলি a0/a মানে n0/n, nটা কি এখন কতগুলো পড়ে আছে রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল, এখন কতগুলো পড়ে আছে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, আর n0টা কি ইনিশিয়ালি কতগুলো ছিল রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট বা রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল বা রেডিওঅ্যাক্টিভ মলিকিউল। ওকে, সেম ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। ডিকে কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু, এটাকে রেট কনস্ট্যান্ট বলছি না, এখন ডিকে কনস্ট্যান্ট বলছি। তো ডিকে কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 2.303/t log অফ a0/a0 হতো, এখানে লিখছি n0/n। n0 হচ্ছে ইনিশিয়ালি কতগুলো ছিল, n হচ্ছে এখন কতগুলো পড়ে আছে, এবং এখানেও হাফ লাইফ পিরিয়ড কত হবে, 0.693/k। বলে দিচ্ছি ইউরেনিয়ামের হাফ লাইফ হচ্ছে সামথিং 10⁸ ইয়ার্স। কত ইউরেনিয়ামের হাফ লাইফ? 10⁸ ইয়ার্স, সামথিং ইনটু 10⁸ ইয়ার্স। তাহলে ইউরেনিয়ামের হাফ লাইফ যদি 10⁸ ইয়ার্স হয় মানে টি হাফ এর ভ্যালু হচ্ছে 10⁸ ইয়ার্স। তাহলে ইউরেনিয়ামের ডিকে কনস্ট্যান্ট কেমন করে বেরিয়ে যাবে, 0.693 ডিভাইডেড বাই 10⁸ করব, তাহলে কে বেরিয়ে যাবে, ডিকে কনস্ট্যান্ট এরকম করে বেরিয়ে যাবে। অর্থাৎ একই রিলেশন ফলো হচ্ছে, কারণ এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করছে, সো ফার্স্ট অর্ডারের সমস্ত ইকুয়েশন এই রেডিওঅ্যাক্টিভ ডিকে গুলো ফলো করবে। যেখানে ডিকে কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু হচ্ছে এই ফর্মুলাটা ইউজ হচ্ছে, n নটটা হচ্ছে ইনিশিয়াল কতগুলো রেডিওঅ্যাক্টিভ মলিকিউল ছিল, n হচ্ছে এখন রিমেনিং কতগুলো পড়ে আছে, আর টি হাফ হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ডিকেটা হওয়ার জন্য হাফ লাইফ কি থাকছে, যেরকমটা নরমাল একটা ইকুয়েশনের জন্য থাকে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইন গ্যাস ফেজ, গ্যাস ফেজে কোন একটা রিঅ্যাকশন হচ্ছে, PCl5 এর ডিকম্পোজিশন হচ্ছে, দিয়ে PCl5 থেকে PCl3 আর Cl2 তৈরি হচ্ছে, যে কোনো গ্যাস ফেজ রিঅ্যাকশন, তখন ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা প্রেসারের টার্মে একটু চেঞ্জ হবে। এতক্ষণ আমরা কনসেন্ট্রেশনের টার্মে করছিলাম, যাই কিছু করছি কনসেন্ট্রেশন অফ থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, কনসেন্ট্রেশন অফ A0 বাই কনসেন্ট্রেশন অফ A, দ্যাট ইজ থার্ড ব্র্যাকেট টার্মে সবটা চলছিল, কিন্তু এখন আমরা আসতে চলেছি প্রেসারের টার্মে। কেন? এখন আমরা গ্যাস ফেজ রিঅ্যাকশন নিয়ে কথা বলছি। তো প্রেসারের টার্মে যদি হয় আমরা লিখতেই পারি, ইনিশিয়ালি ধরলাম একটা রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, রিঅ্যাকট্যান্টও গ্যাসিয়াস, প্রোডাক্টও গ্যাসিয়াস। ইনিশিয়ালি ধরলাম রিঅ্যাকট্যান্ট ছিল P0 অ্যাটমসফিয়ার, প্রোডাক্ট কিছু ছিল না, টাইম টি, কিছুক্ষণ বাদে x অ্যাটমসফিয়ার আউট হয়ে গেছে, তাহলে যদি পড়ে আছে কত, P0 - x, x অ্যাটমসফিয়ার গ্যাস আউট হয়ে গেছে, x অ্যাটমসফিয়ার এ গ্যাস, কোন গ্যাসটা, এ গ্যাসটা, x অ্যাটমসফিয়ার প্রেসারের অ্যামাউন্টের গ্যাস, x অ্যাটমসফিয়ার প্রেসারের অ্যামাউন্টের এ গ্যাস, রিঅ্যাকট্যান্ট গ্যাস আউট হয়ে গেছে, তাহলে x অ্যাটমসফিয়ার প্রেসারের বি অ্যামাউন্ট গ্যাস তৈরি হবে, x অ্যাটমসফিয়ার প্রেসারের সি গ্যাসও তৈরি হবে, কারণ 1 মোল থেকে 1 মোল তৈরি হয়, তাহলে এখান থেকে যদি x অ্যাটমসফিয়ার আউট হয় তাহলে এখানে x অ্যাটমসফিয়ার প্রেসার আর এখানে x অ্যাটমসফিয়ার প্রেসার তৈরি হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে P0 - x, এখানে তৈরি হবে x, এখানে তৈরি হবে x, তাহলে টোটাল প্রেসার কত হলো, টোটাল প্রেসার যদি বলছে P টোটাল, টোটাল কত হলো, P0 - x, এটা পড়ে আছে, প্লাস x তৈরি হয়েছে, প্লাস x তৈরি হয়েছে, দ্যাট ইজ P0 + x, এটা টোটাল পড়ে আছে, টোটাল পড়ে আছে এখন এই মোমেন্টে। ইকুইলিব্রিয়াম মোমেন্টের টোটাল প্রেসার কত, ইকুইলিব্রিয়াম মোমেন্টের টোটাল প্রেসার হচ্ছে P0 + x। কেমন করে হলো, ইকুইলিব্রিয়াম মোমেন্টের টোটাল প্রেসার মানে এই প্রেসার প্লাস এই প্রেসার প্লাস এই প্রেসার,
ইকুইলিব্রিয়াম মোমেন্টের টোটাল প্রেসার হচ্ছে দিস ওয়ান প্লাস দিস ওয়ান প্লাস দিস ওয়ান, তাহলে দাঁড়াচ্ছে পি নট প্লাস এক্স। এখান থেকে এক্সটা বার করলাম, এক্সটা কি কতটা আউট হচ্ছে সেই ভ্যালুটা। তাহলে এর পার্শিয়াল প্রেসার কত হবে? এর পার্শিয়াল প্রেসার হচ্ছে পি নট মাইনাস এক্স, তাহলে পি এ হবে হচ্ছে পি নট মাইনাস বা পি জিরো হোয়াট এভার লেখো, পি জিরো মাইনাস এক্স। পি জিরো কত? পি জিরো মাইনাস এক্স কত? এক্স এ বার করেছি আবার পি নট পিটি মাইনাস পি জিরো, এক্স টা বার করেছি কত? পিটি মাইনাস পি জিরো, তাহলে এক্স এর জায়গায় লিখছি পিটি মাইনাস পি জিরো, তাহলে এখানে প্লাস হয়ে গিয়ে হয়ে গেল টু পি জিরো মাইনাস পিটি, টু পি জিরো মাইনাস পিটি, সেটাই এখানে ইউজ করা হয়েছে। এর পার্শিয়াল প্রেসার, এর পার্শিয়াল প্রেসার হয়ে গেল টু পি জিরো মাইনাস পিটি। কেমন করে এসছে সেটা দেখিয়ে দিলাম। তো কি হলো আমার সিচুয়েশন? আমার সিচুয়েশন ছিল হচ্ছে পি নট ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ইনিশিয়াল অ্যাটমসফিয়ার, ইনিশিয়াল প্রেসার, এগুলো ছিল না। এক্স অ্যাটমসফিয়ার আউট হয়ে গেছে, তাহলে এখানে এক্স আর এক্স তৈরি হয়েছে, টোটালটা হলে সাম করে দিলাম পি নট মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে টোটালটা হয়ে গেল পি নট প্লাস এক্স। লিখে দিলাম, এখানে এক্স এক্স ক্যান্সেল আউট হচ্ছে, ক্যান্সেল আউট হলে এটা পি নট প্লাস এক্স হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে পি নট প্লাস এক্স, তাহলে সেখান থেকে এক্স বার করলাম, পিটি মাইনাস পি নট। এবারে পি এ কত হবে? পি এটা কি? এর পার্শিয়াল প্রেসার, এর পার্শিয়াল প্রেসার হচ্ছে পি নট মাইনাস এক্স, তাহলে পি নট মাইনাস এক্স এর জায়গায় পুট করছি পিটি মাইনাস পি নট, এক্স এর জায়গায় কি পুট করছি? পিটি মাইনাস পি নট, তাহলে পি নট মাইনাস পিটি মাইনাস পি নট, তো পি নট মাইনাস পিটি মাইনাস পি নট, তাহলে এটা হয়ে গেল টু পি নট মাইনাস পিটি। তো টোটাল প্রেসার হচ্ছে পিটি, পি নট হচ্ছে ইনিশিয়াল প্রেসার অফ এ, সেটাই হচ্ছে কারেন্ট প্রেসার বা ইকুইলিব্রিয়াম প্রেসার অফ এ। ইকুইলিব্রিয়াম প্রেসার অফ এ ইজ ইকুয়াল টু দাঁড়ালো 2 ইনটু ইনিশিয়াল প্রেসার অফ এ পি নট মাইনাস টোটাল প্রেসার এট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের টোটাল প্রেসারটা হচ্ছে, এগুলোকে যোগ করে সবকটাকে পেয়েছি। এরকম করে যদি আমরা পাই, তাহলে আমরা কে এর ভ্যালু বলতে পারি একই রকম ভাবে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স 2.303/t log of p naught by pa। পি নটটা হচ্ছে ইনিশিয়াল, পি এটা হচ্ছে ফাইনাল, পি এর ভ্যালুটাকেও বার করে নিয়েছি, পি এর ভ্যালুটাকেও আমরা এরকম ভাবে বার করে নিয়েছি। তো ইনিশিয়াল পি নট বাই ফাইনাল হচ্ছে পি এ, যে পি এটাকে আমরা আবার আলাদা করে বার করে নিলাম। ইনিশিয়াল হচ্ছে পি নট বাই ফাইনাল হচ্ছে পি এ, ইনিশিয়াল পি নট ফাইনাল পি এ বা রিমেনিং পি এ, সেই পি এটা কত? পি নট মাইনাস এক্স, এক্স এর ভ্যালু আলাদা করে বার করে এরকম ভাবে আমরা পি এর ভ্যালু বার করলাম, তো সেই পি এর ভ্যালু পুট করে দিলাম এখানে, টু পি নট মাইনাস পিটি, এটাই হয়ে গেল আমার রেট কনস্ট্যান্ট কে যখন গ্যাস ফেজে রিঅ্যাকশন হচ্ছে। ঠিক আছে, কনসেন্ট্রেশন টার্মে না দিয়ে রিঅ্যাকশন গ্যাস ফেজে দিতে পারে, তখন এই ফর্মুলা ভাবে ইউজ করতে হবে। ফর্মুলা মুখস্থ রাখার এখানে দরকার নেই, কিন্তু লজিকটা ডেভেলপমেন্টটা দেখে নিতে পারো, তাহলে এক্সাম হলে এই ডেভেলপমেন্ট অনুযায়ী ভ্যালু পুট করতে করতে যাবে এবং তোমার অঙ্ক আরামসে হয়ে যাবে। সমস্ত ফর্মুলা মুখস্থ রাখা পসিবল নয়, বাট মেন ফর্মুলাটা মুখস্থ রাখছো 2.303/t log of p naught by pa। p naught দেওয়া থাকবে, pa টাকে আলাদা করে তুমি বার করছো, pa is equal to 2p naught, pa is equal to হচ্ছে 2p naught minus pt, p is equal to 2p naught minus pt, যেখানে p naught টা ইনিশিয়াল, pt টা হচ্ছে টোটাল, ইকুইলিব্রিয়ামের টোটাল। এগুলো বার কেমন করে করছে, এগুলো ক্যালকুলেট কেমন করে করছে, সেটা আমরা ডিসকাস করলাম ফর গ্যাস ফেজ। চলে যাচ্ছি আমরা সেকেন্ড অর্ডারে। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন দু রকমের হতে পারে, একটা হচ্ছে 2a থেকে প্রোডাক্ট, একটা হচ্ছে a প্লাস b থেকে প্রোডাক্ট, অর্থাৎ সেম রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট, ডিফারেন্ট ডিফারেন্ট রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট, দু রকমের হতে পারে। যদি 2a থেকে প্রোডাক্ট হয়, তাহলে রেট কনস্ট্যান্ট কে হবে হচ্ছে 1/t ইনটু x বাই a naught মাইনাস a naught মাইনাস x, যেখানে x টা হচ্ছে কতটা রিঅ্যাক্ট করে গেছে, কতটা বেরিয়ে গেছে, x হচ্ছে কতটা বেরিয়ে গেছে, a naught মাইনাস x হচ্ছে কতটা পড়ে আছে, x হচ্ছে কতটা বেরিয়ে গেছে। তো কে হবে সেকেন্ড অর্ডারের জন্য 1/t ইনটু x কতটা বেরিয়ে গেছে বাই a naught ইনটু a naught মাইনাস x। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, কখন? যখন রিঅ্যাকট্যান্ট গুলো সেম সেম, দ্যাট ইজ পি এ থেকে প্রোডাক্ট। কিন্তু যদি রিঅ্যাকট্যান্ট ডিফারেন্ট ডিফারেন্ট থেকে থাকে, রিঅ্যাকট্যান্ট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কনসেন্ট্রেশনে নেওয়া হয়েছে, কোন রিঅ্যাকট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন a naught, আর একটা রিঅ্যাকট্যান্ট তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন হতো b naught, তখন ইকুয়েশন হবে এরকম, a is equal to 2.303/t into a minus b। a minus b টা কি? a হচ্ছে a রিঅ্যাকট্যান্টের কারেন্ট কনসেন্ট্রেশন, b হচ্ছে b রিঅ্যাকট্যান্টের কারেন্ট কনসেন্ট্রেশন ইনটু log of b naught into a naught minus x by a naught into b naught minus x। এখানে a naught আর b naught টা হচ্ছে a আর b রিঅ্যাকট্যান্ট গুলোর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, লেখাই আছে পরিষ্কার, a naught হচ্ছে a এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, b naught হচ্ছে b এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, x হচ্ছে a বা b কতটা করে আউট হয়ে গেছে, এবং a আর b টা হচ্ছে এখন ফাইনাল কনসেন্ট্রেশন, a এর কত b এর কত। যদি
এ নট আর বি নট সেম সেম হয় তাহলেই এই ইকুয়েশনটা এই ইকুয়েশন হয়ে যাবে। এ নট আর বি নট যদি সেম সেম হয় অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বোথ দ্য রিঅ্যাক্ট্যান্ট, সেকেন্ড অর্ডার মানে দুটো রিঅ্যাক্ট্যান্ট থাকছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বোথ দ্য রিঅ্যাক্ট্যান্ট যদি সেম সেম হয় তখন এই ইকুয়েশনটাই এইটা হয়ে যাবে। এখানে হচ্ছে এ নট দুটো রিঅ্যাক্ট্যান্টেরই সেম কনসেন্ট্রেশন, এখানে হচ্ছে দুটো রিঅ্যাক্ট্যান্টের আলাদা আলাদা কনসেন্ট্রেশন। দুটো রিঅ্যাক্ট্যান্টেরই যদি সেম সেম কনসেন্ট্রেশন হয় তখন এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল, যেখানে দুটো রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ নট আর দুটো রিঅ্যাক্ট্যান্টের যদি ডিফারেন্ট কনসেন্ট্রেশন হয় তখন এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল, যেখানে এ নট হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, বি নট হচ্ছে আরেকটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এখান থেকে আমরা দেখে নিই কতগুলো সেকেন্ড অর্ডারের রিঅ্যাকশন এক্সাম্পল, সেই এক্সাম্পল গুলো বই থেকে স্টাডি করবে, কারণ এক্সাম্পল তুলে ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে যে এক্সাম্পল থেকে বলো এটা কত অর্ডার রিঅ্যাকশন। তো এখানে কিছু এক্সাম্পল আছে, HI এর ডিসোসিয়েশন, সাপনিফিকেশন অফ এস্টার, NO এবং O3 রিঅ্যাকশন এবং তার সঙ্গে পটাশিয়াম পারসালফেট, তার সঙ্গে পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশন। এক্সাম্পল কিছু আমি সাইড করেছি, বই থেকে এক্সাম্পল কিছু দেখতে হবে। ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে। ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশনেরও কতগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছি। ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশন মানে যেখানে অর্ডারটাতে ফ্র্যাকশন চলে যাচ্ছে, অর্ডারে ইন্টিজার যাচ্ছে না। মনে রাখতে হবে মলিকুলারিটি হচ্ছে অলওয়েজ ইন্টিজার নাম্বার, কিন্তু অর্ডার নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, ইন্টিজার হতে পারে, যে কোনো কিছু যেতে পারে অর্ডারে। তাহলে রেট হচ্ছে এখানে k ইনটু CO2 টু দি পাওয়ার 2 ইনটু Cl2 টু দি পাওয়ার হাফ। নিশ্চয়ই দেখতে পাচ্ছি স্টয়কিওমেট্রি ডিপেন্ডেন্ট নয়, স্টয়কিওমেট্রিতে তো 1 1 ছিল, কিন্তু টু দি পাওয়ারে কি 1 1 গেছে, অবভিয়াসলি যায়নি। সো রেট ইজ ইকুয়াল টু k ইনটু CO টু দি পাওয়ার 2 ইনটু Cl2 টু দি পাওয়ার হাফ। তাহলে ওভারঅল অর্ডার কত, 2 প্লাস হাফ, দ্যাট ইজ 2.5। 2 প্লাস হাফ 2.5 ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশন। পরেরটা হচ্ছে ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশন, k ইনটু COCl2 হোল টু দি পাওয়ার 3/2, দ্যাট ইজ এগেন ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশন। অর্ডার হচ্ছে 3/2, অর্ডার হচ্ছে হাফ, তার মানে অর্ডার গুলো ভ্যারি করছে, ফ্র্যাকশনাল হতেই পারে। কয়েকটা এক্সাম্পল আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখানে সামারিটা পুরো করে দেওয়া আছে, নোটসটা পাঠিয়ে দেবো, ওখানে দেখবে গ্রাফ টাফ দিয়ে সমস্ত সামারি করে দেওয়া আছে। এটা হচ্ছে একটা জেনারেল ফরম্যাট। জেনারেল মানে ফার্স্ট অর্ডার বাদ দিয়ে সেকেন্ড অর্ডার হোক, ফ্র্যাকশনাল অর্ডার হোক, যে কোনো একটা রিঅ্যাকশনের অর্ডার বার করতে দিয়েছে। রিঅ্যাকশনটা হচ্ছে n মোলস অফ A, সেখান থেকে প্রোডাক্ট পাচ্ছি। কি রিঅ্যাকশনটা? n মোলস অফ A, সেখান থেকে প্রোডাক্ট পাচ্ছি। Na থেকে প্রোডাক্ট, n মোলস অফ A, সেখান থেকে প্রোডাক্ট পাচ্ছি। শুধুমাত্র ফার্স্ট অর্ডার বাদ দিয়ে, ফার্স্ট অর্ডার বাদ দিয়ে বাকি সমস্ত অর্ডার, সেটা সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফ্র্যাকশনাল অর্ডার, যে কোনো অর্ডারের জন্য k এর ভ্যালু কত হবে, রেট কনস্ট্যান্ট কত হবে, 1/t ইনটু n-1, যেখানে n টা হচ্ছে তোমার এই স্টয়কিওমেট্রি ইনটু বা অর্ডার ইনটু, জমা দিয়ে দাও, ওখানেই জমা দিয়ে রেখে দাও, 1/a minus x whole to the power n-1 minus a to the power n-1, 1/a to the power -1। সাজেশন নেবে না, বসো একটু। 1/t into n-1 into 1/a minus x whole to the power n-1 minus 1/a to the power n-1, যেখানে n টা হচ্ছে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। n টা কি? অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। তাহলে n যদি অর্ডার অফ দ্য রিঅ্যাকশন হয়, যে কোনো রিঅ্যাকশনের জন্য ফার্স্ট অর্ডার বাদ দিয়ে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফ্র্যাকশনাল অর্ডার, যে কোনো রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট কে হবে হচ্ছে এই ফর্মুলা থেকে পাওয়া যাবে, যেখানে n টা হচ্ছে সেই পার্টিকুলার অর্ডার, n এর ভ্যালু 2 মানে সেকেন্ড অর্ডার, n এর ভ্যালু ফ্র্যাকশনাল মানে ফ্র্যাকশনাল অর্ডার, n এর ভ্যালু 3 মানে থার্ড অর্ডার এন্ড সো অন। সো এটা জেনারেল ফর্মুলা মনে রাখতে হবে। আর ফার্স্ট অর্ডারের জন্য একটা সেপারেট ফর্মুলা। ফার্স্ট অর্ডারের ফর্মুলাটা কি? k is equal to 2.303/t log of a naught by a, ইনিশিয়াল বাই রিমেনিং। ঠিক আছে, আর বাকিদের জন্য কে হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা দিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখবো অর্ডার কেমন করে ক্যালকুলেট করতে হয়, কোন একটা সিচুয়েশনে অর্ডার ক্যালকুলেটটা কেমন করে হয়। তো এখন আমরা দেখতে চলেছি অর্ডার কেমন করে ক্যালকুলেট করতে হবে। ধরো ফর এক্সাম্পল এখানে আমরা দেখি কতগুলো জিনিস, যে ফার্স্ট অর্ডারের সঙ্গে হাফ লাইফের সঙ্গে রিলেশন গুলো কি কি। হাফ লাইফের সঙ্গে জিরো অর্ডার যদি হয় তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল। ফার্স্ট লাইফ হাফ লাইফের সঙ্গে ফার্স্ট অর্ডার যদি হয় তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, কারণ সেটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ হাফ লাইফ ইজ ইকুয়াল টু 0.693/k, এখানে কোনো এ নট টার্মটাই নেই, তার মানে ইন্ডিপেন্ডেন্ট।
যদি 3/4 অফ দ্য রিয়াকশন বলতে বলে তাহলে সেটা হবে 2 ইনটু হাফ লাইফ। মনে রাখতে হবে 3/4 মানে 75% হতে কতক্ষণ লাগবে, 2 ইনটু হাফ লাইফ। দুটো হাফ লাইফকে অ্যাড করলেই যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে 75% হতে লাগবে। মানে ফার্স্ট 50% হতে লেগেছে একটা হাফ লাইফ, নেক্সট 50% এর 50% মানে 25% হতে লাগবে আর একটা হাফ লাইফ, দ্যাট ইজ টোটাল 75% হতে লাগবে দুটো হাফ লাইফ। আবার বুঝিয়ে দিচ্ছি, ফার্স্ট হাফ লাইফে 50% হয়েছে ফার্স্ট অর্ডারের জন্য, সেকেন্ড হাফ লাইফে বাকি 50% এর 50% হবে মানে 25% হবে। তাহলে ফার্স্ট হাফ লাইফে 50% হলো, সেকেন্ড হাফ লাইফে বাকি 50% এর 50% মানে 25% হলো, তাহলে টোটাল হলো 75%। দুটো হাফ লাইফ, দুটো হাফ লাইফে মোট হবে 75%। তো টু হাফ লাইফে 75% বা 3/4 রিঅ্যাকশন হয়ে যাবে। সিমিলারলি 94.9% যদি কন্টিনিউ হতে হয় তাহলে 10 হাফ লাইফ লাগবে এন্ড সো অন। অর্থাৎ হাফ লাইফের কনসেপ্টটা আসছে কোত্থেকে, হাফ লাইফ হচ্ছে 0.693/k, 75% হতে লাগবে দুটো হাফ লাইফ, 75% হতে লাগবে দুটো হাফ লাইফ, 94.9% রিঅ্যাকশন হওয়ার জন্য লাগবে 10টা হাফ লাইফ। কিন্তু জিরো অর্ডারের জন্য হাফ লাইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট, এখানে কোথাও ইনিশিয়াল কনসেন্ট্রেশন টার্মটাই নেই। ইনিশিয়াল কনসেন্ট্রেশন যাই হোক না কেন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি হোক ইনিশিয়াল কনসেন্ট্রেশন কম হোক, এই টাইমগুলোই লাগবে যদি একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয়। কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি হলে হাফ লাইফ বাড়বে বা কমবে ইন আ জিরো অর্ডার রিঅ্যাকশন। এখান থেকে অর্ডার কেমন করে বার করতে পারি, অর্ডার বার করতে হবে half life is proportional to 1 by initial concentration to the power order minus 0। n যদি অর্ডার হয়, n যদি অর্ডার হয় তাহলে t half is proportional to 1 by initial concentration of the reactant to the power order minus 1। এখান থেকে ধরলাম কোন একটা এক্সপেরিমেন্ট হয়েছে, এক্সপেরিমেন্টে দুটো ডিফারেন্ট হাফ লাইফ পাওয়া গেছে, একটা টি হাফ 1 একটা টি হাফ 2। একটা এক্সপেরিমেন্ট শুরু হয়েছিল A1 কনসেন্ট্রেশন ইনিশিয়ালি নিয়ে, একটা এক্সপেরিমেন্ট শুরু হয়েছে A2 কনসেন্ট্রেশন ইনিশিয়ালি নিয়ে। তো ধরছি A1 কনসেন্ট্রেশন নিয়ে যে হাফ লাইফটা যে রিঅ্যাকশনটা শুরু হয়েছে, ইনিশিয়ালি A1 কনসেন্ট্রেশন নিয়ে যে রিঅ্যাকশনটা শুরু হয়েছে তার হাফ লাইফ টি হাফ 1, আর ইনিশিয়ালি A2 কনসেন্ট্রেশন নিয়ে যে রিঅ্যাকশনটা শুরু হয়েছে তার হাফ লাইফ টি হাফ 2। তাহলে তাদের মধ্যে রেশিও কেমন থাকছে, টি হাফ 1 বাই টি হাফ 2 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল A2 বাই ইনিশিয়াল A1 হোল টু দি পাওয়ার n-1। কেন, ইনভার্সলি প্রপোর্শনাল আছে, তাই টি হাফ এর 1 বাই 2 ইজ ইকুয়াল টু হবে ইনিশিয়াল এর 2 বাই 1 হোল টু দি পাওয়ার n-1, যেখান থেকে আমরা n টা বার করতে পারি এই ফর্মুলাটার থ্রু দিয়ে। n এর ভ্যালু বেরোবে এই পার্টিকুলার ফর্মুলার থ্রু দিয়ে। order of the reaction, order is equal to 1 plus log of t half 1 by t half 2 divided by log of a2 by a1। n-1 থেকে বোথ সাইডে নিয়ে নেওয়া হচ্ছে লগ অপারেট করে, এবং তারপরে এই জিনিসটা আসছে order n equal to 1 plus log of t half 1 by t half 2 divided by log of a2 by a1। এই ইনভার্স প্রপোর্শনাল থেকে এটা আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n-1 তার সঙ্গে হাফ লাইফ ইনভার্সলি প্রপোর্শনাল থাকছে, যেখানে n টা হচ্ছে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। তো আমরা এই রিলেশনে সাজিয়ে নিচ্ছি এবং সেখান থেকে আমরা n ক্যালকুলেট করছি। বেসিক্যালি এই রিলেশনটা কেমন করে সাজাচ্ছি, বলছে স্টার্টিং উইথ টু ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, দুটো আলাদা রিঅ্যাকশন স্টার্ট করছি, একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন A1 আর একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন A2। A1 ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে একটা সেপারেট রিঅ্যাকশন স্টার্ট করেছি, তার হাফ লাইফ টি হাফ 1। A2 ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে আর একটা সেপারেট রিঅ্যাকশন স্টার্ট করেছি, তার হাফ লাইফ টি হাফ 2। তাহলে টি হাফ 2 বাই টি হাফ 1 বা টি হাফ 1 বাই টি হাফ 2 is equal to initial concentration of A2 by initial concentration A1 whole to the power n-1 হবে। এখান থেকে অর্ডার n বার করতে পারি আমরা। আচ্ছা, এখানে অনেকগুলো গ্রাফ দেওয়া আছে, গ্রাফগুলো একটু দেখবে, আলাদা করে আর এখন এক্সপ্লেন করছি না, সবগুলো গ্রাফই মোটামুটি আমরা দেখে নিয়েছি, তো একটু দেখে নেবে। অনেকগুলো গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফগুলো হয়তো তুলে কোশ্চেন আসতে পারে যে এইটার সঙ্গে এইটার গ্রাফটা কেমন হবে বলো, এইটার সঙ্গে এইটার গ্রাফটা কেমন হবে বলো, কোনটা জিরো অর্ডারের জন্য, কোনটা ফার্স্ট অর্ডারের জন্য, কোনটা সেকেন্ড অর্ডারের জন্য। তো সমস্ত গ্রাফগুলো এখানে দেওয়া আছে, যত রকমের গ্রাফ হতে পারে, এর বাইরে কিছু গ্রাফ পসিবল নয়, একটু গ্রাফগুলো দেখে নিতে হবে তোমাকে। চলে আসছি আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশন জানি আমরা, তাহলে এখানে অর্ডার এবং ক্যালকুলেশন এই ব্যাপারটা পুরোটা এন্ড হচ্ছে। আরহেনিয়াস ইকুয়েশন কি বলছে, আরহেনিয়াস ইকুয়েশন হচ্ছে k into k is equal to a into e to the power minus e by rt।
তাহলে কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, এ হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর হচ্ছে এ, ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, ই এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টেম্পারেচার হচ্ছে টি, ই এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে আরএনএস ইকুয়েশন। এখান থেকে আমরা দেখব আরএনএস ইকুয়েশন উপর বেস করে আমরা দেখছি অ্যাক্টিভেশন এনার্জি বলতে কি বোঝানো হচ্ছে। আরএনএস ইকুয়েশন, সেখান থেকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করছি এবং টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে একটা টার্ম আমরা ক্লাসে শিখেছিলাম, সেটাও একবার দেখে নেব। ওখান থেকে নিচে তো প্রচুর কোয়েশ্চেন আসে, যেই তো কখনো কখনো আসে। তো এদিকে আছে এনার্জি, এদিকে আছে রিঅ্যাকশনের প্রোগ্রেস, রিঅ্যাক্ট্যান্ট আছে এই স্টেটে, এখান থেকে এনার্জি কার্ভটা গেছে এরকম ভাবে, প্রোডাক্ট আছে এই স্টেটে, রিঅ্যাক্ট্যান্ট আছে এই স্টেটে, প্রোডাক্ট আছে এই স্টেটে। তাহলে এখানে অ্যাক্টিভেশন এনার্জি কোনটা? অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট যেখানে ছিল সেখান থেকে এই পয়েন্ট অবধি উঠতে হয়েছে, এটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি পয়েন্ট, যেটা ক্রস করলে তবে রিঅ্যাকশন শুরু হবে। থ্রেশহোল্ড এনার্জি, এটাকেই বলে ট্রানজিশন স্টেট, এই স্টেটটাকেই বলে ট্রানজিশন স্টেট, থ্রেশহোল্ড এনার্জি। তার মানে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি ছিল হচ্ছে এইরকম লেভেলে, রিঅ্যাক্ট্যান্টের এনার্জি ছিল এরকম লেভেলে, মলিকুলগুলো এনার্জি ছিল, তাকে থ্রেশহোল্ড এনার্জি অবধি রিচ করতে গেলে যতটা এনার্জি গেইন করতে হবে তাকেই বলবো আমরা অ্যাক্টিভেশন এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি অবধি রিচ করতে গেলে যতটা এনার্জি গেইন করতে হবে সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, তারপরে সেটা প্রোডাক্টের দিকে চলে যাচ্ছে। প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটা হচ্ছে ডেল্টা ই, এটার উপরে বেস করে ঠিক হয় ডেল্টা ই বা ডেল্টা এইচ, এর উপরে বেস করে ঠিক হয় রিঅ্যাকশন এক্সো হবে না এন্ডো হবে। যদি রিঅ্যাক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি কমে যায়, এক্সট্রা এনার্জিটা হিট হিসেবে বেরিয়ে যায়, এক্সোথার্মিক হয়। যদি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের এনার্জি বেশি থাকতো তাহলে কিছুটা হিট অ্যাবজর্ব হয়ে যেত, এন্ডোথার্মিক হতো। কিন্তু রিঅ্যাক্ট্যান্ট এখানে প্রোডাক্ট নিচে নেমে গেছে মানে এক্সোথার্মিক হবে, রিঅ্যাক্ট্যান্ট এখানে প্রোডাক্টের এনার্জি, এখানে প্রোডাক্ট বেশি এনার্জেটিক্যালি বেশি বেশি হয়ে গেছে, এনার্জি বেশি হয়ে গেছে, তখন এন্ডোথার্মিক হবে, হিট অ্যাবজর্ব হবে। এখানে যদি প্রোডাক্ট থাকে তাহলে হিট এমিট হবে, এক্সোথার্মিক হবে। সেটা তো গেল রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে রিলেশন। অ্যাক্টিভেশন এনার্জি কোনটা? রিঅ্যাক্ট্যান্টকে যতটা অবধি উঠতে হবে, যে থ্রেশহোল্ড লেভেল অবধি উঠতে হবে তবে গিয়ে সে প্রোডাক্টের দিকে আসতে পারবে, সে প্রোডাক্টটা বেশি এনার্জি আসুক বা প্রোডাক্টের কম এনার্জি আসুক। রিঅ্যাক্ট্যান্টের এনার্জি ধরো এখানে, রিঅ্যাক্ট্যান্ট যে থ্রেশহোল্ড লেভেল অবধি উঠবে তারপরে প্রোডাক্টে আসবে, সে প্রোডাক্টের এনার্জি বেশি থাকুক বা প্রোডাক্টের এনার্জি কম থাকুক, যেখানেই থাকুক, কিন্তু রিঅ্যাক্ট্যান্টকে যে থ্রেশহোল্ড লেভেল ক্রস করলে প্রোডাক্ট অবধি যেতে পারবে, ওই থ্রেশহোল্ড লেভেল অবধি পৌঁছানোর জন্য যতটা এনার্জি ওকে অ্যাবজর্ব করতে হবে তাকেই আমরা বলে থাকি অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জির যে আরএনএস ইকুয়েশন, দ্যাট ইজ K is equal to A into e to the power minus EA by RT, আরএনএস ইকুয়েশনটা কি? K is equal to A into e to the power minus EA by RT। সেখান থেকে আমরা বোথ সাইডে log বা ln ফাংশন নিলে ইকুয়েশনটা হয়ে যায় ln K is equal to ln A minus EA by RT। দুটো সেপারেট ইকুয়েশনের জন্য সেটা এরকম দাঁড়িয়ে যাবে, ln k1 is equal to ln A minus EA by RT1, ln k2 is equal to ln A minus EA by RT2 and so on। এখান থেকে ডিভাইড করলে আমরা k1 k2 এগুলোর ভ্যালু পেতে পারবো। এই যে ডিভাইড করে দিয়েছে, এখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি পেয়ে যাওয়া যাবে। কোন সিচুয়েশনের জন্য অ্যাপ্লিকেবল, সিচুয়েশনটা বুঝে নাও। কোন একটাই রিঅ্যাকশন, ভালো করে সিচুয়েশনটা বুঝে নাও কখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। একটাই রিঅ্যাকশন T1 টেম্পারেচারে যখন করছি তখন রেট কনস্ট্যান্ট k1, ওই সেম রিঅ্যাকশন মানে তার এ সেম, তার অ্যাক্টিভেশন এনার্জি ইও সেম, সেম রিঅ্যাকশন মানে তার প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এ কনস্ট্যান্ট এন্ড ওই রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি ইও কনস্ট্যান্ট, সেম রিঅ্যাকশন। যখন রিঅ্যাকশনটাকে T1 টেম্পারেচারে করছিলাম তখন তার রেট কনস্ট্যান্ট ছিল k1, যখন ওই সেম রিঅ্যাকশনকে T2 টেম্পারেচারে করেছি তখন তার রেট কনস্ট্যান্ট চেঞ্জ হয়েছে k2। তাহলে T1 টেম্পারেচারের জন্য ইকুয়েশন হচ্ছে ln k1 minus ln k1 is equal to ln A minus EA by RT1। T2 টেম্পারেচারের জন্য ইকুয়েশন দাঁড়ালো ln k2 is equal to ln A minus EA by RT2। এবার যদি এদের ডিভাইড করে দিই, ডিভাইড করলে আমরা এখান থেকে পেয়ে যেতে পারবো হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু। ডিভাইড করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি, ডিভাইড না সরি মাইনাস করেছি, ln k2
মাইনাস ln k1 এটা করেছি, ln k2 মাইনাস ln k1 যেটা হয়ে গেছে ln k2 বাই k1 দিয়ে বাকিটাকে অপারেট করেছি। তাহলে যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে ln ln টাকে আবার লগে নিয়ে গেছি, তার জন্য একটা 2.30 ফ্যাক্টরও এসেছে। তো log of k2 by k1 is equal to ea by 2.303 into r t2 minus t1 by t1 t2। এটা হচ্ছে পুরো সিচুয়েশনটা দাঁড়িয়েছে, যেখানে t2 এর ভ্যালু বলা হচ্ছে t1 এর থেকে বেশি। এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি? অ্যাক্টিভেশন এনার্জি e এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, কারণ আরেকটা যে টার্ম ছিল a প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর a এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, মিটে গেছে। ঠিক আছে, এখানে মাইনাস যেই করব, এই ইকুয়েশন 2 ইকুয়েশন মাইনাস 3 ইকুয়েশন যেই করব ln a কেটে যাবে, তাহলে কেটে গেল। বাকি যা ছিল সিম্পলিফাই করলে এখান থেকে আমরা e এর ভ্যালু বার করতে পারি, ফর্মুলা দেওয়া আছে log of k2 by k1, তার মানে একটাই ইকুয়েশন t1 টেম্পারেচারের রেট কনস্ট্যান্ট k1, t2 টেম্পারেচারের রেট কনস্ট্যান্ট k2, আর সেম ইকুয়েশন হওয়ার জন্য তার অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে ea। তখন সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি e এর ভ্যালু বের করব কেমন করে? ফর্মুলা হচ্ছে এইটা, log of k2 by k1 is equal to ea by 2.303 into r into t2 minus t1 by t1 t2। ফর্মুলাটা এলো কেমন করে সেটাও আমরা দেখে নিই। এখান থেকে যদি আমরা গ্রাফ প্লট করতে চাই, গ্রাফটা হচ্ছে কি ভার্সেস কি, ln k ভার্সেস 1 বাই t, ln k ভার্সেস 1 বাই t। তাহলে ln k ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ea বাই r ইনটু 1 বাই t প্লাস ln a, which comes as y is equal to mx plus c। y is equal to m হচ্ছে স্লোপ, স্লোপের ভ্যালু কত দাঁড়াচ্ছে মাইনাস ea বাই r ইনটু x হচ্ছে 1 বাই t প্লাস c হচ্ছে ln a। সো এগেন নেগেটিভ স্লোপ वाला একটা স্ট্রেট লাইন পাচ্ছি, ln k y is equal to m minus e by r m into x 1 by t plus c ln a। তো y equal to mx plus c ফর্মে যদি নিয়ে আসি, তাহলে ln k ভার্সেস 1 by t প্লটটা করলে স্লোপ হবে হচ্ছে মাইনাস e by r। তো মাইনাস e by r যদি এখানে ln এর জায়গায় log পুট করি, তাহলে স্লোপের জায়গায় একটা 2.303 ফ্যাক্টর আসবে। তাহলে এই ইকুয়েশনের স্লোপটা থেকে আমরা বার করতে পারবো অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু, কারণ স্লোপ ইজ ইকুয়াল টু হবে মাইনাস ea বাই 2.303 ইনটু r, 2.303 ইনটু r। ln এর জায়গায় লগ লিখেছি তাই 2.303 ফ্যাক্টরটা এসেছে। সেটা হচ্ছে গ্রাফটা, এটা নরমাল ক্লাসেও করেছিলাম। দুটো গ্রাফ আছে, তাহলেই আমাদের মোটামুটি থিওরিটিক্যালি ব্যাপারটা শেষ হয়ে যাবে। বোলসম্যান ডিস্ট্রিবিউশন গ্রাফ, এই গ্রাফটা কি বলছে? বলছে যে যেকোনো একটা সিচুয়েশনে মলিকুলের এনার্জি ডিস্ট্রিবিউশন কেমন ভাবে থাকে, অর্থাৎ মলিকুলার এনার্জি ডিস্ট্রিবিউশন এরকম ভাবে থাকে যে কোনো একটা সিচুয়েশনে কাইনেটিক এনার্জি x অ্যাক্সিসে আছে এন্ড ফ্র্যাকশন অফ মলিকিউলস y তে আছে, মানে মেজর ফ্র্যাকশন অফ মলিকিউলস একটা মিডিয়াম কাইনেটিক এনার্জি অ্যাকোয়ার করে থাকে এরকম রেঞ্জে, মেজর মলিকিউলস একটা মিডিয়াম কাইনেটিক এনার্জি অ্যাকোয়ার করে থাকে। খুব কম মলিকুল আছে যাদের কাইনেটিক এনার্জি খুব লো, আর খুব বেশি মলিকুল আছে যাদের কাইনেটিক এনার্জি খুব হাই। অর্থাৎ হাই কাইনেটিক এনার্জি জোনে কম মলিকুল থাকে, লো কাইনেটিক এনার্জি জোনে কম মলিকুল থাকে, ম্যাক্সিমাম মলিকুল একটা মিডিয়াম কাইনেটিক এনার্জি জোন অকুপাই করে থাকে। এটাই বলছে বোলসম্যান ডিস্ট্রিবিউশন গ্রাফ। মানে যদি 1 মোল মলিকুল নি, 1 মোল মলিকুলের মধ্যে মিনিমাম মলিকুল থাকবে যাদের এনার্জি খুব কম, মিনিমাম এনার্জি থাকবে যাদের এনার্জি খুব বেশি, আর মিডিয়াম মানে বেশিরভাগ অ্যামাউন্ট অফ মলিকুলের একটা মিডিয়াম এনার্জি থাকবে। খুব কম এনার্জি খুব কম মলিকুলের হবে, খুব বেশি এনার্জি খুব কম মলিকুলের হবে, বেশিরভাগ মলিকুল একটা মিডিয়াম কাইনেটিক এনার্জি রেঞ্জে থাকবে অ্যাকর্ডিং টু বোলসম্যান ডিস্ট্রিবিউশন ল, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। এবারে যদি টেম্পারেচার বাড়াই তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা একটু রাইটে শিফট হয়ে যাবে। কেমন ভাবে শিফট হবে? এরকম ভাবে শিফট হয়ে যাবে। টেম্পারেচার T1 কম ছিল, এখন টেম্পারেচার T2 বেশি, তো গ্রাফটা রাইটে শিফট হচ্ছে। কেন শিফট হচ্ছে? টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে বেশি কাইনেটিক এনার্জি ওয়ালা মলিকুলের নাম্বার বাড়ছে। কি হচ্ছে? টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে বেশি কাইনেটিক এনার্জি ওয়ালা মলিকুলের নাম্বার বাড়ছে, তাই বেশি কাইনেটিক এনার্জি ওয়ালা মলিকুলের নাম্বার বাড়ছে মানে বেশি কাইনেটিক এনার্জি তো আরআইটিসি আছে, তাই গ্রাফটাও আস্তে আস্তে রাইটে শিফট হয়ে যাচ্ছে। T2 টেম্পারেচার বেশি, যদি T3 টেম্পারেচার নিতাম তাহলে গ্রাফটা আরো বেশি হতো এবং এরকম টাইপের দেখতে হতো, এরকম টাইপের দেখতে হতো। অর্থাৎ T3 টেম্পারেচারে গ্রাফ আরো রাইটের দিকে শিফট হতো। T3 টেম্পারেচারে, আচ্ছা এটা উল্টো লেখা আছে,
এটা উল্টো লেখা আছে, T2 এর টেম্পারেচার বেশি হবে, এরকম হবে। এটা ভুল লেখা আছে, ঠিক আছে? তো যত টেম্পারেচার বাড়বে তত গ্রাফটা আস্তে আস্তে মোর কাইনেটিক এনার্জি জোনের দিকে শিফট হবে, মানে বেশি কাইনেটিক এনার্জি वाला মলিকুলের নাম্বার উইথ টেম্পারেচার ইনক্রিজিং বাড়তে থাকবে। সো গ্রাফগুলো ইম্পর্টেন্ট। কলিশন থিওরি আলাদা করে বলছি না কিছু, এটা নরমাল ক্লাসে আমরা পড়েছিলাম। কলিশনের জন্য দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এনার্জি ব্যারিয়ার, একটা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার। অর্থাৎ এনার্জি ব্যারিয়ার ওভারকাম করতে হবে, তবে মলিকুলগুলোর মধ্যে এফেক্টিভ কলিশন হবে যাতে প্রোডাক্ট তৈরি হয়। কিন্তু এফেক্টিভ কলিশন মানে তাদের মধ্যে প্রপার ওরিয়েন্টেশনও থাকতে হবে, যাতে এমন ভাবে কলিশনটা হয় যেখানে যেন ওল্ড বন্ড ব্রেক হয়, নিউ বন্ড ফর্ম হয়। এমন ভাবে কলিশন হলো, এনার্জি ব্যারিয়ার ক্রস করে গেল, কিন্তু কলিশনটা এমন ভাবে হলো যেখানে ওল্ড বন্ড ব্রেকও হলো না, নিউ বন্ড ফর্মও হলো না, তাহলে সেটাও এগেন ইনএফেক্টিভ কলিশন হয়ে যাবে। কলিশন থিওরি এটাই বলছে যে মলিকুলস গুলোর মধ্যে কলিশনস হতে হবে এবং তার ফলেই প্রোডাক্ট তৈরি হবে। কলিশন কখন হবে? যখন একটা এনার্জি ব্যারিয়ার ক্রস হয়ে যাবে এবং যখন মলিকুল গুলো প্রপার ওরিয়েন্টেশনে থাকবে। অর্থাৎ ওরিয়েন্টেশন ব্যারিয়ার এবং এনার্জি ব্যারিয়ার দুটো একসাথে ওভারকাম হলে তবে গিয়ে প্রোডাক্ট তৈরি হবে। তাই গাদা গাদা রিঅ্যাক্ট্যান্ট নিলেই গাদা গাদা প্রোডাক্ট তৈরি হয় না, প্রোডাক্ট খুব অল্প অ্যামাউন্ট ইনিশিয়ালি তৈরি হয়। এন্ড এই প্রোডাক্ট যখন তৈরি হয় তখন ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা যায়। রিঅ্যাক্ট্যান্ট ধরলাম এরকম লেভেলে আছে, রিঅ্যাকট্যান্ট আগে এই ট্রানজিশন স্টেট অবধি ওঠে, এইটাকে বলে ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেট হচ্ছে সেই অবস্থা যে অবধি ওকে অ্যাচিভ করতেই হয় অ্যাক্টিভেশন এনার্জি গেইন করার জন্য, তারপরে সেটা আস্তে আস্তে প্রোডাক্টের দিকে চলে আসে, প্রোডাক্টের দিকে চলে আসে। সুতরাং কোন একটা রিঅ্যাকশন যখন হবে এই পার্টিকুলার থ্রেশহোল্ড পয়েন্ট অবধি রিঅ্যাকট্যান্টের এনার্জিকে হাই আপ হতেই হবে, যেটাকে আমরা বলে থাকি ট্রানজিশন স্টেট। এবং এই অবস্থাতে তখন রিঅ্যাকট্যান্ট বলি না, প্রোডাক্ট বলি না, এটাকে বলি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। রিঅ্যাকট্যান্ট ছিল এখানে, এটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, প্রোডাক্ট হবে এখানে। অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা ট্রানজিশন স্টেট অবধি উঠতে হবে বাই অ্যাবজর্বিং অ্যাক্টিভেশন এনার্জি, তারপর তাদের মধ্যে এফেক্টিভ কলিশন হতে হবে উইথ প্রপার ওরিয়েন্টেশন, তবে গিয়ে প্রোডাক্ট তৈরি হবে। এটা হচ্ছে টোটাল কলিশন থিওরিতে এই পুরো সিনটা বলা হচ্ছে। এইখানে আমাদের টোটাল কেমিক্যাল কাইনেটিক্স এর যত রকমের ফর্মুলা থাকতে পারতো, যেটা মেইনলি অর্ডার এবং ওই জায়গাটা থেকে আসছে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, গ্যাস ফেজ রিঅ্যাকশন, রিঅ্যাক্টিভ ডিকে, সমস্ত জায়গাটা এখানে কভার হচ্ছে। সঙ্গে আরএনএস থিওরিও দেখে নিলাম, টেম্পারেচার কোএফিসিয়েন্টও ক্লাসে অলরেডি দেখেছিলাম। তো এইখানে টোটাল আমাদের টোটাল ব্যাপারটা কভার হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স এর উপরে। এর উপরে বেশ কিছু এমসিকিউজ করব আমরা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসের শুরুর দিকে মনে হয় সম্ভবত 11 এর একটা ক্লাস থাকবে, যেটাতে তোমরা জয়েন, মানে নন্দিনী জয়েন করতে পারে, বাট দেবাংশু তোমার জয়েন করার দরকার নেই, কারণ শুরুতে একটা 11 এর ক্লাস থাকছে। এখন 11 এর ক্লাসটাতে বেসিক্যালি 11 এর কিছু নিউমেরিক্যাল চলছে, ইকুইলিব্রিয়াম, থার্মো কনভার্সন এসব চলছে। 12 এর ক্লাসটা মোটামুটি 11:30 or 12 থেকে শুরু হবে এবং দেন আমরা প্রথমে আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর বেশ কিছু এমসিকিউ করব এবং সেটা হয়ে গেলে টাইম পারমিট করলে আমরা তখন ডি ব্লক এফ ব্লকের উপরে বেশ কিছু এমসিকিউজ আমরা কভার করব। ডি ব্লক আর এফ ব্লকের উপরেও যতগুলো পারবে এমসিকিউজ আমরা করব, কারণ নেক্সট উইক থেকে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের ফিজিক্যাল পার্টটা অলমোস্ট শেষ হয়ে যাবে, ইনঅর্গানিক পার্টে ঢুকে যাবে এবং অনলি এমসিকিউই করব। ওখানে অত থিওরিটিক্যাল ডিসকাশনে যাব না, কারণ ওখানে এত ফর্মুলার ব্যাপার নেই। তো কনসেপচুয়ালি যা জানি তার উপরে বেস করে এমসিকিউ করতে হবে। তো নেক্সট ক্লাসে ফার্স্টে অ্যারাউন্ড 9টা 9:30 থেকে একটা 11 এর ক্লাস থাকবে, যেখানে হচ্ছে কিছু অর্গানিকের কনভার্সন এই সমস্ত ডিসকাশন হবে। এবং নিটের জন্য যে ক্লাসটা শুরু হবে, যেখানে আমরা কেমিক্যাল কাইনেটিক্স এমসিকিউ দিয়ে শুরু করব, বা যে জন্য এমসিকিউ ক্লাসটা যখন থেকে শুরু হবে সেটা মোটামুটি 11:30 থেকে শুরু হবে এবং সেই টাইমের পর থেকে আমরা এমসিকিউ ক্লাসটা কন্টিনিউ করব। তো নেক্সট ক্লাসে আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর উপরে যত রকমের পারবো এমসিকিউ করব, ফলোড বাই আমরা ডি ব্লক এফ ব্লকের এমসিকিউ তে মুভ করে যাব। এবং তারপরে ক্লাসে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর এমসিকিউ, টু সাম এক্সটেন্ট অর্গানিকের এমসিকিউ যতটা পারা যাবে এমসিকিউ গুলোকে আমরা এর মধ্যে টানবো। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি সেই সেন্সে। আর বাকি নন্দিনী তুমি এক্সাম দেওয়া কন্টিনিউ রাখবে, কারণ সেকেন্ড হাফে এখন তো আর ক্লাসেস চলছে না, তো ওখানেও এক্সাম চলছে, ওরাও এক্সাম দিচ্ছে বা স্কুলের এক্সাম চলছে। তো তুমিও টাইম বলে দেবো, 3:30 হোক 4 হোক, যখন যেদিনকে যে উইকে যেরকম টাইম দেবো, সেকেন্ড হাফের টাইমটাতে তুমি এখন টোটালি ফোকাস করবে এক্সাম দিতে। এক্সাম হয়ে যাওয়ার পরে কোথাও যদি কোনো ডাউট হয় সেটা আমার থেকে ক্লিয়ার করে নেবে। তো এই উইকে তোমার জন্য যেরকম এক্সাম আছে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারেন, সলিউশন এবং ডি ব্লক এ ব্লক, 3:30 তে তুমি সেন্টারে চলে এসো, যেখানে এসে তুমি এক্সাম অ্যাপিয়ার করো। ঠিক আছে? ওকে স্যার। ওকে, চলো আজকের মতন বাই।